আজ থেকে শুরু হলো ইন্টিগ্রেশন বা যোগজীকরণের লেকচার। তো ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের জাস্ট উল্টো। সাপোজ তুমি এরকম একটা জিনিসকে পিস পিস করে ফেললে, এই পিস পিস করে ফেলাটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এখন তুমি আবার যদি এটাকে সেইমভাবে জোড়া লাগাও তাহলে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো যদি আমরা ডেফিনিশন আকারে দেখি তাহলে সেটা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন হলো অন্তরীকরণের বিপরীত বা ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। এবং আমরা এটাকে এই সিম্বল দিয়ে লিখি যে ইন্টিগ্রেশন অফ এ ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স বা এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেট বা যোগজীকরণ করা হয় তার অ্যান্সারটা এরকম হতে পারে। এটা সিম্বলিক্যালি বা প্রতীকী ধরা হয়। আর সামেশনের যে সাইনটা এসটাকে একটু মডারেট করে ইন্টিগ্রেশন বোঝানো হয়। যখন কোনো লিমিটিং ভ্যালু দেওয়া থাকে না, অর্থাৎ এখানে যদি এরকম দেওয়া থাকতো এ বি, তাহলে সেটাকে আমরা বলতাম ডেফিনিট বা নির্দিষ্ট যোগজীকরণ। আর যখন এটা থাকবে না তখন আমরা বলবো এটা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট যোগজীকরণ। এই যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, তাহলে ইন্টিগ্রেশন যেহেতু ডিফারেন্সিয়েশনের উল্টো, তাহলে কজ এক্স কী করলে ইন্টিগ্রেট কী হবে, জাস্ট সাইন এক্স ফিরে, মানে সিকে সমাকলন বা যোগজীকরণ ধ্রুবক বলা হয়। তার কারণ হচ্ছে, যেমন সাপোজ ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার করলে কী পাই আমরা, 2x, তাই না? 2x ডিফারেন্সিয়েশন করলে হবে। এর সাথে যদি এই জিরো থাকে, অর্থাৎ যদি জিরো থাকে তাহলে কিন্তু তাই হবে। যদি এক্স স্কোয়ার প্লাস 3, তারও ডিফারেন্সিয়েশন কত, 3। এই যে এক্স স্কোয়ার প্লাস 7, এক্স স্কোয়ার মাইনাস 5, প্রতিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে বা অন্তরজ হচ্ছে 2x, তাই না? তো সেই জন্য আমরা যদি এখন এটাকে ইন্টিগ্রেট করতাম তাহলে কী হতো, চারটি ফাংশনে কিন্তু 2x এর ইন্টিগ্রেট করলে কী হতো, এক্স স্কোয়ার হতো। তা এরপর এই জন্য ইন্টিগ্রেশন করার পরে এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা এটা নেওয়া হয়। এখন যদি প্রথমটা হয় তাহলে সি এর ভ্যালু 0, যদি সেকেন্ডটা হয় তাহলে সি এর ভ্যালু 3, যদি থার্ড অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 7 হয় তাহলে সি এর ভ্যালু হচ্ছে 7, যদি 5 হয়, -5 হয় তাহলে সি এর ভ্যালু -5। এই জন্য অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে বা ইনডিফিনিট ইন্টিগ্রেশনের জন্য সবসময় একটা ধ্রুবক সি ব্যবহার করতে হয়। এখন জেনারেলি হচ্ছে যোগজীকরণ, তো আমরা আগেই শুরুতে আলোচনা করলাম যে এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের উল্টো। দেখো যে আমরা যদি ডিফারেন্সিয়েশন অফ n+1 করতাম বা n+ এরকম যদি একটা থাকতো, তাহলে আমরা এটাকে করলে আমরা জানি কত, ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n ইকাল টু n ইন্টু x টু দি পাওয়ার n-1, তাহলে আলটিমেটলি হতো এটা। তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, ঠিক এক্স্যাক্টলি ধরেছ, এটা হবে। আর বলেছিলাম যে সবসময় একটা সি ধরতে হবে, কারণ যদি এর সাথে একটা, যদি আমরা যোগজীকরণ বা অনির্দিষ্ট যোগজীকরণ যদি করি, সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু অ্যাড করে দেবো। সি এর ভ্যালু 0 হতে পারে, 5ও হতে পারে, -5ও হতে পারে।
এরপর দেখো যে আমরা সেজন্য আমরা এইভাবে মনে রাখবো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনগুলো একই সাথে আমরা মনে রাখার চেষ্টা করব। আর আগেই আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন আসলে দুটোই গেম অফ ফর্মুলা। তুমি যত ভালো ফর্মুলা পারবে তত ভালো ম্যাথ পাবে। তো এই ফর্মুলাগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে লিখে নেবে। তোমাদের বইয়েও এই ফর্মুলাগুলো আছে। দেখো যে জাস্ট এটা আমি একটু কুইকলি পাস করতেছি যেন ভিডিওটা লেন্থ কমে যায়। তো তোমরা পজ দিয়ে ফর্মুলাগুলো লিখে নিবে এবং একই সাথে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো লিখলে তোমাদের সহজেই মনে থাকবে। আর ইন্টারেস্টিং একটা বিষয় মনে খেয়াল রাখবে, এটা যে এই কথাটাকে মনে রাখবে, ঠিক আছে? এখন এই এর লেফট সাইডে হচ্ছে ডিফারেন্সিয়েশন আর রাইট সাইডে হচ্ছে ইন্টিগ্রেশন। মনে রাখবে যে এই যে মাইনাস চিহ্নগুলো মনে রাখার জন্য মনে রাখবে যে যদি ডিফারেন্সিয়েশনের লেফটে থাকে, অর্থাৎ cos x, cot x, cosec x, তাহলে অ্যান্সারে সবসময় মাইনাস চিহ্ন আসবে। হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, এরকম রাইট হ্যান্ড সাইডে যদি থাকে তাহলে অবশ্যই কি হবে, একটা মাইনাস চিহ্ন আসবে। এটা ট্রিক্স আর কি, এটা আসলে কোনো ফর্মুলা না, তুমি সহজেই মনে রাখার জন্য যে কখন মাইনাসটা হবে কনফিউজড হয়ে যাবে তোমরা। এখন এই ফর্মুলা চারটা আসলে যত তাড়াতাড়ি মুখস্থ করবে তুমি তত তাড়াতাড়ি ভালো ইন্টিগ্রেশন পারবে। এটাকে করছে। এখন আমাদের এই দেখো 1 নম্বর ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা x টু দি পাওয়ার n, তাহলে এখানে n হচ্ছে 3। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি সহজে আমরা পেয়ে যাব n+1 ডিভাইডেড বাই n+1, আর ওই যে c হচ্ছে একটা সমকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বাস হয়ে গেল। সেমভাবে যখন এখানে কিছুই নেই, তার মানে দ্যাট ইজ 1 আছে, 1 মানে কত, x টু দি পাওয়ার 0, তাহলে আমরা এই 1 এর বদলে x টু দি পাওয়ার 0 কল্পনা করতে পারি। তাহলে আমরা যদি এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কত হবে, 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c। তো প্রতিবারই লিখবে যে c একটি সমকলন ধ্রুবক। হ্যাঁ, তো আসলে আলটিমেটলি কত হলো, x প্লাস c। আরেকটা ম্যাথ দেখো, সেমভাবে এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা মাল্টিপ্লাই করে দিই, এটা আসলে বোঝানোর জন্য দেখাচ্ছি, তোমরা আসলে ডাইরেক্টলি করে ফেলতে পারবে। তাহলে এটা এমন হয় কার কনস্ট্যান্টগুলো সবসময় মাল্টিপ্লাই অবস্থায় বা সহগ থাকলে সহগই থেকে যাবে। হ্যাঁ, ওটাতে ডিফারেন্সিয়েশনের মতো একই নিয়ম। তো x², x³, তাহলে এটা দুটোই এই যে 1 নম্বর ফর্মুলাটাকে সাপোর্ট করে, তাই না? এখন অ্যাপ্লাই করে ফেলো, এটাকে করলে হবে স্কোয়ারকে করলে হবে 2+1 বাই 2+1 দ্যাট ইজ 3/3, তারপর 3+1 বাই 3+1 দ্যাট ইজ 4/4। তাহলে আলটিমেটলি এই রেজাল্টটা হবে 2/3 আর 5/4। এবং এখানে অবশ্যই নোট দিতে ভুলবেন না যে c ইজ এ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা c একটি সমাকলন ধ্রুবক। আরেকটা অঙ্ক দেখো, এরকম একটা ম্যাথ আছে, যদি ফর্মুলা সরাসরি সাপোর্ট না করে তাহলে আসলে ফর্মুলা একটু বানিয়ে নিতে হবে। ডিফারেন্সিয়েশনের সুবিধা আছে কি, যে কোনো অবস্থায় তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে, অর্থাৎ একটা জিনিসকে যদি ভাঙতে চাও যে কোনো জায়গা থেকে ভাঙা যায়, কিন্তু করতে গেলে কিন্তু আসলে সব জায়গা থেকে গড়া যায় না। তো তাহলে এই যে x² আমাকে x²কে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে x ইনভার্স
টু আসে, এটাকে কোএফিসিয়েন্টটাকে 1/x, তো 1/x, আর এখানে আর কে শুধু আই রেখে 1 চিন্তা করতে পারি, তাই না? তাহলে কি হবে, 1/x কে করলে হয় হচ্ছে ln x, আর এটা তো x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা পড়বে, বুঝতে পেরেছ? তো আসলে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তারপরে এখানে 1/x ইকুয়াল টু ln x। মডুলেশনটা দিতে হয় কারণ যে কোনো অবস্থায় লগারিদমের ক্ষেত্রে জাস্ট ইট উইল বি কি পজিটিভ, সেই জন্যই 1কে করলে হয় আর এক্স, আর এখানে প্লাস সি। তোমরা অবশ্যই এখানে লিখবে যে সি একটি সমাকলন ধ্রুবক, ঠিক আছে? এটা না লিখলে কিন্তু তোমরা অনির্দিষ্ট বা ইনডিফিনিট ইন্টিগ্রেশনের জন্য কম মার্কস পেয়ে যেতে পারো। তো ফাইনালি এটার অ্যান্সার আসে এইরকম। তো আরেকটা অঙ্ক দেখো যে 5 cos x, এখন সেই একই কথা, প্রথমে অঙ্কটা তুলব, তারপরে সবগুলোকে সেপারেট করে নিলাম। এখন sec স্কয়ার x সমান কত? sec স্কয়ার x সমান হচ্ছে tan x। এই যে খেয়াল করো যে sec স্কয়ার x ইকুয়াল টু tan x, আর সবসময় মনে রাখবে যদি একটা কোএফিসিয়েন্টের চলকের আগে যদি একটা সহগ থাকে তাহলে সেটা ডিফারেন্সিয়েশনের আগে, ডিফারেন্সিয়েশনের সময় তার আগে অ্যান্সারের আগে চলে আসে, আর এটা হবে উল্টো, রিভার্স হবে। তার মানে 1/1 ওটা হয়ে যাবে। তো ইটস লাইক দ্যাট। আমরা এখন জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবো, cos x করলে sin x হবে, তাই না? এখান থেকে sin x হবে, sec স্কয়ারকে করলে কি হবে tan x, আর 8কে করলে কনস্ট্যান্টকে করলে তো 8x, আর এই যে সি একটি সমাকলন ধ্রুবক। তো এখানে ট্রিগোনোমেট্রি অনেক ইউজিং আছে। তোমরা cos 2a, যে cos 2 এর ফর্মুলাটা ট্রিগোনোমেট্রির জন্য আমরা শিখেছিলাম, এটা কি যে cos 2a সমান তিনটা বেসিক ফর্মুলা, cos স্কয়ার a মাইনাস, এটা মনে রাখলেই আসলে বাকিগুলো মনে রাখা যায়, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, sin স্কয়ার a। এখন cos স্কয়ারকে ভাঙলে কত হয়, 1 মাইনাস sin স্কয়ার, তাহলে কি হবে 1 মাইনাস 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার। আবার যদি sin স্কয়ারকে ভাঙি তাহলে কি হবে 1 মাইনাস cos স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে আলটিমেটলি কি হবে 2 cos স্কয়ার মাইনাস 1। এখন শুধু যদি তাহলে এইটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিতাম, মনে করো যে এটাকে রেখে এটাকে লেফট সাইড করে নিলে কি পেতাম 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a। আবার একইভাবে এটাকে যদি সাইজ করতাম 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। তো এখন এখানে আমরা এই ফর্মুলাটা ফেলাবো যে দেখো 2 sin স্কয়ার a, বুঝতে পেরেছ? তো এরপর আমরা √2 ইকুয়াল টু √2 সেটাকে আর বাইরে নিয়ে এলাম আর স্কয়ার দিয়ে তুলে এখন সহজে এটাকে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ করা যায়। ওই যে বলেছিলাম যে ক আসলেই আগে মাইনাস চিহ্ন আসবে। তো ভালোভাবে ফর্মুলাগুলো তোমরা রপ্ত করবে, তাহলে ইজিলি আমরা সলভ করতে পারবো। এটা আসলে একই ফর্মুলা ইউজ, আমরা 1 প্লাস cos 2x ত্রিগোণমিতির আগে ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে এটা 2 cos স্কয়ার x, তাহলে হাফকে বাইরে নিয়ে আসলে, আর এটা sec স্কয়ার x, আর sec স্কয়ার x এর তো জন্য আমাদের ইন্টিগ্রেশন আছে tan x প্লাস c,
এবং প্রতিবারই আমরা কিন্তু অবশ্যই লিখব সি একটি সমাকলন ধ্রুবক বা সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তা না হলে কিন্তু মার্কস কিছুটা কমে যেতে পারে, জিরো পেতে পারে। তো আরেকটা ম্যাথ দেখো, ওই একই ফর্মুলায় মাইনাস হলে সাইন আর প্লাস হলে কস, তাহলে এই দুটা যদি আমরা ফর্মুলা ফেলে দিই সেটা থেকে আমরা কী পাই, এখান থেকে টু সাইন স্কোয়ার এক্স টু কেটে দিই, তারপরে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার কত টেন স্কোয়ার এক্স। বাট টেন স্কোয়ার এক্সের জন্য কিন্তু আমাদের কাছে কোনো ফর্মুলা নেই, আচ্ছা সেক স্কোয়ারের জন্য কিন্তু আমরা জানি ত্রিকোণমিতি থেকে টেন স্কোয়ার ইকুয়াল টু কত সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা কি করতে পারি, সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু, এখন তো দুটোই ফর্মুলা সাপোর্ট করে, তাই সেক স্কোয়ার এক্স করলে টেন এক্স আর ওয়ানকে করলে হয়, এটা করলে আর ওয়ানকে করলে হয় এক্স আর প্লাস সি। তাহলে আমরা সবসময় কিন্তু লিখতে ভুলবো না সি একটি সমাকলন ধ্রুবক বা সি ইজ অ্যান ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আরেকটা অঙ্ক দেখো, সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার। এখন এইভাবে কোনো মাল্টিপ্লাই থাকলে আমরা কি করব, তো এরকম মাল্টিপ্লাই থাকলে আমরা যেটা করতে পারি যে ওয়ান বাই কস স্কোয়ার ওয়ান ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার, আমরা জানি যে সেক কস সেককে ভাঙলে হয় ওয়ান বাই কস আর এটাকে হয়, এটা আসলে ডাইরেক্টলি এভাবে লেখা যায়, তুমি চিন্তা করবে যে এভাবে আমরা কী করব, ওয়ান বাই কস স্কোয়ার আর ওয়ান বাই সাইন স্কোয়ার, এটাকে ওয়ান ইকাল টু লেখা যায় কত সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এখন আমরা দুটো টার্মকে আলাদা করে ফেলবো, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেলবো। পেলে আমরা সহজে কি হয়, এটা এটা কেটে ওয়ান হয়ে যায়, আর কস স্কয়ার এটা কেটে কত হয় ওয়ান হয়ে যায়। তাহলে ওয়ান বাই কস স্কয়ার মানে সেক স্কয়ার যেটা ইন্টিগ্রেশন আছে, আবার ওয়ান বাই সাইন স্কয়ার মানে হচ্ছে কস স্কয়ার যেটার ইন্টিগ্রেশন আছে। সো আমরা ইজিলি এটা পেয়ে যাই। এখন সেক স্কয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ট্যান এক্স আর কস স্কয়ারকে ইন্টিগ্রেট করলে কট এক্স প্লাস সি। তো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝতে পারো কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে অথবা আমাকে সাথে সরাসরি যোগাযোগ করবে। থ্যাংক ইউ। মে আল্লাহ ব্লেস all of us.